এটা হাইকোর্টে বাতিল হয়েছে এবং এটা অ্যাপিলেট ডিভিশনে এখনো চলমান। সো 15 অ্যামেন্ডমেন্ট যদি বাতিল হয়ে থাকে এবং তার মধ্যে বাতিল হওয়াতে রেফারেন্ডাম প্রভিশনটা কনস্টিটিউশনে ফিরে আসছে। রেফারেন্ডাম প্রভিশনটা 15 অ্যামেন্ডমেন্ট বাতিলের পর গণভোটে ফিরে আসছে। এখন আরেকটা জিনিস বলি, 1977 সালে জিয়াউর রহমান গণভোট দিলেন কেন? ভাই তুই কথা, তাহলে তো পরের বছরই তো 79 সালে তো পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, তো পার্লামেন্ট ইলেকশনে তো সে মেজরিটি পেয়ে গেছিল, তাহলে তার গণভোট দেওয়ার দরকার ছিল না। থার্ড কথা, এবার আপনি বলবেন ডেমোক্রেসির ইয়া কি? 60% লোক দিল হ্যাঁ, আর 49% লোক বিএনপির পক্ষে দিল। আপনি যদি অ্যাবসলিউট মেজরিটির কথা বলেন, 60% লোকের কথা শুনবেন না আপনি 49% লোকের কথা শুনবেন? তাহলে আমি অ্যাবসলিউট মেজরিটি দিয়ে 60% লোকের কথা শুনবো না, দ্যাটস ক্রিয়েট কি? অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি। এবং এটাই হচ্ছে এই জন্যই আমি যখন প্রথম থেকে বলতেছি যে এই ইলেকশনে কেন ইঞ্জিনিয়ারিং হলো, সেটা আমি একা বলতেছি না, এখন তো বিএনপিও বলতেছে, আগের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারাও বলতেছে। আজকে সকালবেলায় তো দেখলাম যে স্পোর্টস মিনিস্টার, স্টেট মিনিস্টার, সে তো নিজেই বলছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। কোর্টে যেহেতু মামলা ফাইল বিএনপিও করতেছে, জামাত ইসলামও করতেছে। সো এই যে ইঞ্জিনিয়ারিং করে আমি যে মেজরিটি দেওয়া হলো, আপনি একটা জিনিস আমাকে বলেন যে আপনি সব বাদ দেন, 4,72,00,000 লোক দিল হ্যাঁ, আর 2,19,00,000 লোক দিল না, এবং বিএনপি না ভোটের পক্ষে আগের থেকে বলছিলাম। হিল ট্রাক্সে না জিতছে, বিএনপি জিতছে। গোপালগঞ্জে বিএনপি জিতছে, না জিতছে, তো আমি ধরে নিলাম আচ্ছা তাও বাদ দিলাম। তোমার তো ভোটের পার্সেন্টেজে তোমাকে যে পার্সেন্ট লোক ভোট দিছে তার চেয়ে তো বেশি পার্সেন্ট লোক ভোট দিছে রেফারেন্ডামে আয়ের পক্ষে, তাহলে তোমার ওই যে নোট অফ ডিসেন্ট সেটা কি ওভাররাইড হয়ে গেল না? আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করতে চাচ্ছেন, আপনি অ্যাবসলিউট মেজরিটিতে তো 15 অ্যামেন্ডমেন্ট দ্বারা এটাকে কি করছেন? আপনি এটাকে নোটবুক বানায় ফেলে দিছিলেন। এটাকে কি বলা হয় যে থিসিস লেখার সময় নিচে কি দেওয়া হয়? ফুটনোট। সেই ফুটনোট বেস কনস্টিটিউশন বানায় দিচ্ছেন না। এখন আপনি বলতেছেন আমি মেজরিটি, আমি শুনবো না। দ্বিতীয় কথা, আচ্ছা ভাই আপনাদের এত সমস্যা গণভোট নিয়ে, জুলাই সনদ দিয়ে 13ই নভেম্বর দিল হচ্ছে এই ভোটের জুলাই সনদের আপনি রিট ফাইল করলেন না কেন? আপনি কেন আপনার লয়ারকে দিয়ে এখন ভোটের পরে ফাইল করতেছেন? আপনি তো তখন এটাকে আপনি চ্যালেঞ্জ করে বলতেন ইউনিট সরকারের আন্ডারে আমরা ভোট করবো না। কে এটার উত্তর আবার কে দিয়ে দিলেন? আলতাফ সাহেব দিয়ে দিলেন যে না ওই সময় গণভোট না মেনে নিলে তো ভোটই দিত না। কি হবে? এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে ফেরত না হবে। আমি ভাইয়ের কাছে বলি, আপনি তো খুঁজে পেলেন বনগাঁতে তো খুঁজে পেলেন তাদেরকে, তাই না? যে দিল্লিতে আছে তাকে ফিরে আনার কথা বলেন না কেন? এটাকে তো আপনার খুঁজতে হলো। যে খুনের মৃত্যুদণ্ড হয়েছে তাকে আপনি ওই ট্রিটির আন্ডারে ফিরে আনার কথা একবার বলতেছেন না কেন? দ্বিতীয় কথা বলি, এই হাদির যাদেরকে ধরা হলো সকালবেলা আপনি দিলেন যে আমি ফরেন সার্ভিসের মাধ্যমে, এরকম কোনো ইন্ডিয়া আমাকে জানায়নি। আর ভাই একটু আগে বললো না যে নির্বাচিত প্রতিনিধি নাম নরেন্দ্র মোদী বলছে বিএনপি ক্ষমতা আসলেন তার সাথে কি বরং স্বাচ্ছন্দ্য বোধ করবো, এই কথা কিন্তু তিনি বলছেন। ভাইদের কথা আমরা অনুষ্ঠান পর দেখাতাম। তার মানে কি? দ্য ইন্ডিকেশন অফ ইন্ডিয়া, হ্যাঁ ওইটাই বলতেছি আমরা, ইন্ডিয়া ফিল কমফোর্ট উইথ বিএনপি, এই কথা বলছেন। বিএনপি কে ইন্ডিয়া ক্ষমতাও নিয়ে আসছে না। ইলেকশনে যদি এটা আরেকদিন বলবো, ইলেকশনে কিভাবে এটা ইঞ্জিনিয়ারিং করে নিয়ে আসছে সেটা আরেকদিন বলবো। তাহলে আপনার প্রথম কথা যে হাদির খুনিকে নিয়ে আসছে, এটা সাধুবাদ। এখন নিয়ে এসে সুন্দর মতো তার কি করবে? বিচার করতে হবে। বিচারে তার কি করবেন? আপনি যে সর্বোচ্চ শাস্তি সেটা কায়েম করবেন। তো যার বিচার হয়ে গেছে তারে আপনি কিছু করতে চাচ্ছেন না, আপনি কতখানি করবেন আমি আশা রাখতে চাই যে হাদির রক্ত বৃথা যাবে না। কিন্তু যার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে একটু শব্দ করতে আপনাদের এত ভয় কেন? এই বিচারিতা কেন? আপনি যাকে, আপনি তো জানেন তার নিবাস, আপনাকে তো বনগাঁ পর্যন্ত যেতে হচ্ছে না। আমাদের ফ্যামিলি কার্ডের সাথে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর আহমেদুল্লাহ সাহেবের সাথে বসার একটা দ্বিচারিতা হয়ে গেল। আহমেদুল্লাহ সাহেব কি বললেন? আহমেদুল্লাহ সাহেব বললেন যে জাকাত ফাউন্ডেশনের মাধ্যমে তারা কিভাবে মানুষকে কি করছে, কর্মক্ষম করছে, এবং একদম সুন্দর দিচ্ছে 1.5 কোটি টাকা ইনভেস্ট করে তারা কিভাবে এই ছেলেগুলো আবার সমাজে। আমার মনে হয় এটা ডাউটফুল, এবং এটা এই মুহূর্তে করা কোনোভাবেই উচিত না। এবং আর একটা জিনিস, তাদের যে ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম ইউরোপে আছে, সেটা আছে কি একটা পরিবার চলতে না পারলে আমাদের সেই ইকোনমি ক্যানট বিয়ার দ্যাট। আমরা ইউরোপ না। সো আমরা একটা ডেভেলপিং কান্ট্রিজে আপনি যখন অনেকগুলো ভাতা আছে, মুক্তিযুদ্ধ ভাতা আছে, আপনার বয়স্ক ভাতা আছে, গর্ভকালীন মাদের ভাতা আছে, সেই সময় আপনি ফ্যামিলি কার্ডগুলো না দিয়ে আপনি কি করতে পারতেন? মানুষকে ক্ষমতায়ন করার জন্য আপনি ট্রেনিং দেন তাদেরকে অন্যভাবে, যেটা আহমেদুল্লাহ সাহেব জাকাতের মূল থিওরির কথা বললেন, আপনি তো সেটা বুঝলেন। তাহলে আপনি আজ থেকে এটা আর একটা জিনিস, তেলের হাহাকার দেখছেন, তা ইউ আর পাসিং এ ভেরি টাফ টাইম। আমরা সারা বিশ্বে পাসিং এ ভেরি আনসার্টেন টাফ টাইম। এই আনসার্টেন টাফ টাইমে এটা আরও একটু দেখেন, আপনি ম্যান্ডেট পাইছেন, সংসদটা বসতো, ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করতেন, তারপরে এই রূপরেখাটা পাস করে তারপর আপনি দিতেন। তাহলে আপনি কি বুঝতে পারতেন যে ভালো খারাপ দুইটা? তাহলে আপনার প্রথম থেকে আপনার প্র্যাকটিসটা কি শুরু হলো না? মেজরিটি পেয়ে গেছে, সংসদ কিছু না,
আমার ডিসিশন আমি করবো। না, এটা তো ওদের এত কোটি টাকা আজকে বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারবে কিনা? আপনি তো এখন বাজেট দেননি, জুন মাসে তো বাজেট আসবে। আপনি তেলের যখন হাহাকার চলতেছে, আপনি সামনে ইরি মৌসুমে আপনি তেল দিতে পারবেন কিনা? আপনি বলছেন রেশনিং করবেন কারেন্ট, আপনি সেই কথা অলরেডি বলে ফেলে দিচ্ছেন। আপনি অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছেন, তো এই যে রেশনিং এর সময় আপনি ফ্যামিলি কার্ড বাবদ এই যে টাকাটা দিলেন, যদি কন্টিনিউ করতে না পারেন? ইলেকট্রিসিটির জন্য আপনার তেল দরকার এবং ডিজেল। এই ইলেকট্রিসিটিও তো আসলে আমাদের দেশে কয়টাই বা বেশিরভাগই তো ডিজেলই করে। সেখান থেকে এই যে ফ্যামিলি কার্ডের পক্ষে আছি, আমি পক্ষে আছি, আমি হারিয়ার মতো সেরকম ইয়ে না, কিন্তু এই মুহূর্তে আসলে এরকম ক্যাশ টাকা, এটা কিন্তু ফ্যামিলি কার্ড কিন্তু আপনি ক্যাশ টাকা দিচ্ছেন, কিন্তু কার্ড দিচ্ছেন, আপনি পণ্য দিচ্ছেন, তার মানে এটা কিন্তু ক্যাশ টাকা দিচ্ছেন, মানে লিকুইড মানি দিচ্ছেন। এটা লোন ক্রিয়েট হচ্ছে না ওর উপরে, যে ওকে পরে ফেরত যাকে দিচ্ছেন তার কাছে, মানে এটা অর্থনীতির ভাষায় বলা। এখন আপনার কি সেইটা সরকার কি ম্যানেজ করে ফেলতে পারবে? আমি আপনাকে একটা কথা বলি, যে বাংলাদেশে এখন বলা হয় যে 4.5 লক্ষ কোটি টাকা থেকে 6 লক্ষ কোটি টাকা আমাদের মন্দ ঋণ আছে। হ্যাঁ, মন্দ ঋণ আছে। হ্যাঁ, কথা বলছেন। এই মন্দ ঋণের লোকগুলো কারা? যাদের 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি আছে, এই লোকগুলি 2% দেয়। ঝামেলা হয় যখনই বাংলাদেশ ব্যাংক ঝামেলা করে, তখন সে 2% টাকা দেয়, দিয়ে রিশিডিউল করায়। তো এই রিশিডিউল করায় ফাইন। আমাদের দেশে ইন্ডাস্ট্রি তো চলতে হবে, ব্যাংক টাকা না দিলে, ব্যাংক যদি বিনিয়োগ না করে ইন্ডাস্ট্রি হবে না। তো এবং এটা আপনি জানেন যে শেখ মুজিবুর রহমানের সময় যে ন্যাশনালাইজেশনের নামে, জাতীয়করণের নামে সমস্ত ইন্ডাস্ট্রি কারখানাগুলি ধ্বংস হয়েছিল। তো সেইখানে জিয়াউর রহমান এসে প্রথম এম এন হুদাকে দিয়ে ন্যাশনালাইজেশন থেকে উনি প্রাইভেটাইজেশনের, ডিন্যাশনালাইজেশনের দিকে গেলেন, টার্ন করলেন। সাইফুর রহমান এটাকে আরও বিকশিত করলেন, কন্টিনিউ করলেন। তো এখন আমি আপনাকে বলি, এই জায়গাগুলিতে এবং ওই জায়গায় হলো যে রাষ্ট্র ব্যবসা করবে না, রাষ্ট্র ব্যবসার থেকে হাত গুটাবে। এখন আমরা যে পাবলিক প্রাইভেট সেইটারই একদম তৃণমূল ছিল, তৃণমূল শুরু হয়েছিল আর কি, ব্যক্তি উদ্যোগ। তো ব্যক্তি উদ্যোগের কারণে এটা হচ্ছে। তো আপনি দেখবেন যে উনি যেটা বললেন 50 সিসি হুন্ডা, 80 সিসি হুন্ডার দাম ছিল তখন 10,000 টাকা। তো আপনি এটা যেটা বলছেন, এটা লাখমে এক। কৃষকরা দাদন নিয়েও আপনার ধান ফলায়, আপনার খাদ্য উৎপাদন করে, এবং সে খাটে, যেটা তার সন্তান খাটে, তার স্ত্রী খাটে, এটা যুগই হয় না। সে হিসাবের মধ্যে আনে না যে তার যে বছরে যে তার যে বেতন আছে এখানে 40,000 টাকা, সেইটা আনে না। তার স্ত্রীর বেতন যে এখানে 20,000 টাকা আছে, সেইটা আনে না কখনোই। তো সে না এনে আমাকে ধানটা বিক্রি করে। বেসিক্যালি তার ধানের উৎপাদন 29, গত এই হাসিনার আমলের, এই আমলেরটা জানি না, 29 টাকা 50 পয়সা ধানের উৎপাদন খরচ, তার সরকার ইয়ে করছে 30 টাকা কেজি ধান। তো 50 পয়সা যে ইয়ে দিল, তো এইখানে যে প্রফিট হইল, তার নিজের যে শ্রম আছে এইটা তো কাউন্ট হয় নাই, তার স্ত্রীর শ্রম আছে এটা কাউন্ট হয় নাই। তো এইখানে হচ্ছে কৃষকদেরকে আমি আপনাকে বলি, রাষ্ট্রের টাকা আমি কৃষকদের কাছে পৌঁছানোর এক ধরনের ইনভেস্টমেন্ট। আমি আপনাকে বলি, এই কৃষক যখন মেরুদণ্ড সোজা হয়, সে আমাকে ঠকায়, তখন আমাকে ঠকায় না। নাম্বার 2, আরেকটা খবর বলি, দেখুন শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করে 37 বছরের সময় বাংলাদেশের, তখন মাত্র 2 লক্ষ কোটি টাকা ছিল আমাদের বৈদেশিক ঋণ। না, এটা যদি বড় ইস্যু হয় তাহলে আমরা পরের স্পেলে আসি। আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিট শেষ করব। এবং শেখ হাসিনা যখন যায়, তখন 18 লক্ষ 18,31,000 কোটি টাকা ঋণ। সে 16,31,000 কোটি টাকা ঋণ করছে হাসিনা 15.5 বছরে। আর আমাদের ডক্টর ইউনূস যখন ক্ষমতা ছাড়েন ডিসেম্বর 31 তারিখে, 25 আর 31 ডিসেম্বর আমাদের ঋণ হলো 21,049 কোটি টাকা, 49,000 কোটি টাকা। তো 3,18,000 কোটি টাকায় আমাদের ঋণ করছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের যে আমি যে 1.5 লক্ষ কোটি টাকা আমি তো দেখাই দিচ্ছে, আমার কৃষককে আমি 1.5 লক্ষ কোটি টাকা দিয়ে দিচ্ছি প্রান্তিক লেভেলে, ঠিক আছে সমাজ। তো সেই জায়গায় আপনি বলেন যে উনি যে 1 বছর 4 মাসে যে 3,18,000 কোটি টাকা খরচ করলেন, কোথায়? হ্যাঁ, ঠিক আছে, সোশ্যালিস্টের ভাষায় এটা আপনি মানুষের কাছে দিচ্ছেন। আমি আপনাকে বলি, আমি গরিব মানুষকে, প্রান্তিক লেভেলের মানুষের কাছে রাষ্ট্রের সম্পদ আমি পৌঁছে দেওয়ার পক্ষে ভাই। কথা বুঝছেন? আমরা আরেকটা ইস্যুতে যাব, সেটি হলো যে এই যে তেল সংকটের কথা তো আসছেই, আমি এর সঙ্গে আমাদের 12 তারিখে কিন্তু অধিবেশন বসছে, 12 তারিখে অধিবেশন বসছে। আমি একটি কথা বলছিলাম প্রোগ্রাম শুরুর আগে,
এই যে বিএনপি জুলাই সনদে যে কয়টা নোট অফ ডিসেন্ট দিছেন সেগুলো কিন্তু তারা ইশতেহারে লিখেছিলেন যে যদি বিএনপি নির্বাচনে জিতে তাহলে তারা এই অনুযায়ী এইগুলো করবে না জুলাই সনদে। আবার জুলাই সনদে আবার এই নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে জুলাই সনদে আবার এগুলো সবগুলো দেওয়া আছে। তো আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে কি, বিএনপিকে ভোট দিছে নির্বাচনী ইশতেহার, যদি মনে করি যে বিএনপি নির্বাচনী ইশতেহারে ভোট দিছে। আবার আমাদের দেশের মানুষ ভোট দিছে, গণভোটের, সে হাতে ইয়ে দিছে। এই দুটো জিনিস সামনে রেখে আসলে মানুষ কোন দিকে ভোট দিছে সেটা কিভাবে নির্ধারণ করবে আগামী সংসদ। এবং এর সঙ্গে আরেকটু যোগ করে দেই যে আজকে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলছেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য প্রথম অধিবেশনেই শপথ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এই শপথটা নেওয়াটা এতটা জরুরি কিনা এই প্রশ্নও থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমরা যে আলোচনাটা গিয়েছিলাম, আমি কি প্রশ্নটা আবার বলবো কিনা, বেশে সারিয়ার এবং না, আপনি তো বলছেন এটা মনে আমি আছে। প্রশ্নটা বেশে সারিয়ার আপনি যদি শুরু করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তার আগে একটু ভাই যেটা জায়গায় শেষ হ্যাঁ। করছে ওখানে একটু বলে দিই। আচ্ছা, ফ্যামিলি কার্ড তো টাকা দিব, টাকাটা কোত্থেকে আসবে? পাবলিক মানি বলা হয়। পাবলিক মানি, হোয়াট ইজ কল পাবলিক মানি? দেয়ার ইজ নাথিং কল পাবলিক মানি। এভরি ইয়ার ট্যাক্স পেয়ার মানি। হ্যাঁ এভরি ইয়ার এভরিথিং ইজ ট্যাক্স পেয়ার। Taxpayer, হ্যাঁ। এদের ভাই যেটা বলি, ইউনুস সাহেব বার্ডেন রেখে গেছে, শেখ হাসিনা বার্ডেন রেখে গেছে। বার্ডেনটা রাখছে কার উপরে? বিএনপির উপরে, জামাত ইসলামের উপরে? না, আমার আপনার উপরে। আমার আপনার উপরে। আমার আপনার উপরে। এই ফ্যামিলি কার্ডে যে 1 লক্ষ কোটি টাকা দিচ্ছে সেই বার্ডেনটাও কার উপরে? আমার উপরে। আমার আপনার উপরে। তা আমরা সাধুবাদ জানাই।